via Roku on your smart TV. Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. Bismillahirrahmanirrahim. Good afternoon from Washington, D.C. I'm Sharafat Hussain Babu. I'm hosting Alapon. Alapon অনুষ্ঠানটি Millennium TV এর চমৎকার আয়োজন. So many episodes it's been going on for every Saturdays. আমাদের সাথে আজকে যারা লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন নূর মোহাম্মদ তফাদ্দল ফ্রম নিউ ইয়র্ক হেডকোয়ার্টার এবং আমাদের সাইদুর রহমান মান্না ফ্রম বাংলাদেশ, আপনাদের দুজনকে আপনাদের সাথে যারা কলাকুশলী আছে তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, জানিয়ে আমাদের অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। দর্শক সারা বিশ্ব থেকে যারা দেখছেন বা দেখবেন, আমাদের আজকের অনুষ্ঠানের প্রাউড গেস্ট ইজ ব্যারিস্টার আবু সাইম ফ্রম ইউকে। উনি জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি সম্মানিত উপদেষ্টা। ওয়েলকাম টু আওয়ার শো ব্যারিস্টার আবু সাইম। আসসালামু আলাইকুম শরফ হোসেন বাবু ভাই, আপনাকে এবং মিলেনিয়াম টিভির সকল শুভানুধ্যায়ীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ওয়ালাইকুম সালাম, আমরাও আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি প্রথমবার মতো এসছেন, আপনি বিএনপি ঘরানার বেশ কিছু কথা বলবেন, কারণ আপনার কাছে আমাদের অনেক প্রত্যাশা আজকের অনুষ্ঠানটিতে। দিস ইজ টান উত্তেজিত বাংলাদেশের সাবাস বাংলাদেশ চলছে। আজকেই গত 3 মাস পূর্তি হলো গতকালকে। 3 মাসে বর্তমান সরকারের ব্যর্থতা, বর্তমান সরকারের সফলতা, কোনো ভুল ত্রুটি থেকে থাকলে সরকার প্রধান বলেছেন যে ভুল ত্রুটি থেকে থাকলে যেন আমরা সবাই ওনাদেরকে জানাই। সো এই কোনো প্রথম সরকার প্রধান যিনি জানালেন যে ভুল ত্রুটি হলে আপনাদেরকে যেন জানানো হয়। সো আপনি যদি কোনো ভুল ত্রুটি দেখে থাকেন, আপনি ব্যারিস্টার, আপনার নিশ্চয়ই অনেকগুলো আইকন আপনি খেয়াল রাখেন। ইউ ক্যান ডিসকাস দ্যাট সাইড এন্ড অ্যাজ ওয়েল এজ আপনি যেহেতু রেসপেক্টেড অ্যাডভাইজার টু অ্যাক্টিং চেয়ারম্যান অফ বিএনপি, আপনি ওনার বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ওনার ধারণা কি, ভাবনা কি, ওনার প্রত্যাবর্তনের প্রস্তুতি আপনাদের কেমন এবং কি কি ব্যাপার নিয়ে উনি এখন কাজ করছেন বাংলাদেশ নিয়ে। ওনার বক্তব্য রিসেন্টলি ভেরি ভেরি নাইস, ওনার বক্তব্য ধারণ চেঞ্জ হয়ে গেছে অনেক, উইচ ইজ ভেরি পজিটিভ, আমরা দেখছি মিডিয়া থেকে। এবং আমি একটি ক্লিপ দেখলাম, আমি একসাথে বলে দিচ্ছি জনাব সাইম সাহেব যে আপনি তারপর খণ্ডন করে করে বলবেন। হঠাৎ করে দেখলাম সুইজারল্যান্ড বা ফ্রান্স, ওইসব জায়গাতে আপনি খুব লবিং করেন বিএনপির পক্ষ থেকে। আপনারা রিসেন্টলি দেখেছি অনেকগুলো আপনার লবিং চলছে আপনার টিম নিয়ে। ওখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আইন উপদেষ্টার সাথে। আমার রেসপেক্টেড অ্যাডভাইজার টু ল এনফোর্সমেন্ট এরিয়াতে উনি দেখছেন, উনি আইন উপদেষ্টা, ওনাকে বেশ চেষ্টা করেছেন নাজাল করার জন্য, উনি টেকনিক্যালি হ্যান্ডেল করেছেন ভেরি শক্তভাবে। সেই নিয়ে আপনি একটু আলোকপাত করবেন। আর বিশেষভাবে বাংলাদেশের বিএনপির আইনি ব্যাপারগুলা কিভাবে চলছে বা একটু ধারণা যদি দেখেন, আমাদের হাজারো লক্ষ লোক দেখে ছবি, এবং অন্য দলের সাথে বিএনপির কোপিং কিরকম, আপনাদের কি ভাবনা, পলিটিক্যাল ব্যাপারগুলা, মামলা হামলাগুলা কিভাবে আপনারা, যেহেতু ব্যারিস্টার, ইফ ইউ ক্যান টাচ দোজ এরিয়াস। আমরা সবাই আশাবাদী, কারণ এই ফাসিস্ট সরকার চলে যাওয়ার পরে বিএনপির অবস্থান ভেরি ক্লিয়ার যে দে আর কামিং টু দ্য পাওয়ার পসিবিলিটি যদি ভালো একটা নির্বাচন হয়। এইসব ব্যাখ্যা নিয়ে আপনার 1 ঘন্টার সময় আপনি দর্শকের সাথে মেতে উঠবেন। ফ্লোর ইজ ইয়ার্স। অনেক ধন্যবাদ শরাফত হোসেন বাবু ভাই। আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি মিলেনিয়াম টিভির আলাপন যারা দেখছেন, যারা কলা কুশলী এবং শুভানুধ্যায়ী। আসলে অনেক বিস্তৃতভাবে আপনি তুলে ধরেছেন, যেখানটাতে আমি যদি এক এক করে উত্তর দিতে চাই তাহলে আমার অনেক সময় লাগবে এবং হয়তো দর্শকদের কিছুটা ধৈর্যচ্যুতি ঘটতে পারে। সেজন্য আমি ছোট ছোট করে টাচ করে যাচ্ছি যে বিষয়গুলো আপনি এনেছেন। পরবর্তীতে আপনার যে সুনির্দিষ্ট কোয়েশ্চেন থাকবে কিংবা সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন থাকবে, আমরা সেগুলো নিয়ে দুজনেই আলোচনা করব। আমি এককভাবে যে শুধু বিএনপির রাজনীতি করি তা নয়, আপনিও স্বনামধন্য একজন রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আপনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং আমি সবসময় যেটা বলি যে শরাফত হোসেন বাবু একটা ভয়েস, এবং সেই ভয়েসটা এতটা গুরুত্বপূর্ণ যে কখনো কখনো সেই ভয়েস আমাদেরকে অনুপ্রাণিত করে এবং আমাদের যে দুর্বলতাটা, সেই দুর্বলতাটা কাটিয়ে সামনের দিকে যাবার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করে। তো আমি শুরু করি
যে আজকের যে ইউনূস প্রশাসন সেটার যিনি প্রধান ডক্টর ইউনূস আমাদের সকলের শ্রদ্ধেয়, তিনি যেটি বলেছেন তার ৩ মাস পূর্তি উপলক্ষে যে তিনি ভুল ত্রুটি জানতে চেয়েছেন। তো সাধুবাদের দৃষ্টিকোণ থেকে আমি এই বিষয়টাকে দেখতে চাই, এবং আমি মনে করি যে এ ধরনের একটা স্পষ্ট সাহসী বক্তব্য তিনি দিয়েছেন, এটা গোটা জাতি এটাকে অত্যন্ত ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখবে, এটাকে পছন্দ করবে এবং ভালোবাসবে। এই করে আমাদের যে সম্মিলিত যাত্রাটা সামনের দিকে গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য, আমাদের ভালো থাকবার জন্য, সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ে তোলবার জন্য সেটা সহজ হয়ে যাবে। কথাটা হচ্ছে যে আমি যদি দোষ ত্রুটি খুঁজতে যাই, বাবু ভাই, দোষ ত্রুটি এমনই বিষয়, আমরা তো সারাক্ষণ রাইট, সারাক্ষণই কিন্তু ত্রুটির ভেতরেই থাকি। দেখেন, মানব জাতি যে পৃথিবীতে এলো বেহেশত ছেড়ে, সেটা কিন্তু দোষের মধ্য দিয়ে, ত্রুটির মধ্য দিয়ে। সেই মানব জাতির সৃষ্টির পর থেকে আজ অব্দি শুধু আমরা ভুল করেই যাচ্ছি, এবং আল্লাহ পাক পবিত্র কোরআনেই বলেন, হে মানব জাতি, তোমরা নিশ্চয়ই ভুলের ভেতরে আছো। এবং তারপরে বলে দেন কিন্তু, একটা এক্সেপশন দিয়ে দেন, কারা, কেন? তারা যারা সঠিক পথে চলে এবং যারা অন্যদেরকে সঠিক পথটা বাতলে দেয়। দেখেন, এই জায়গাটাতে আজকে যদি আমরা অ্যানালজিক্যালি সম্পৃক্ত করি বর্তমান সময়টাকে, কিংবা একেবারে আমাদের দেশের বর্তমান পরিস্থিতিকে, তাহলে আপনি দেখেন ডক্টর ইউনূস এবং তার যে পারিষদরা দেশ চালাচ্ছেন, অনেকেই অনেক সমালোচনা করছেন, তাই না? কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে বিএনপি, কিংবা আরো যদি সুনির্দিষ্টভাবে আমি বলি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার যিনি প্রতীক জনাব তারেক রহমান, আপনি দেখবেন তার মধ্যে কিন্তু সমালোচনার কোনো প্রবণতা নেই। গত ৩ মাসে জনাব তারেক রহমান কিন্তু একবারও সমালোচনা করেননি বর্তমান প্রশাসনের, বর্তমান সরকারের অন্তর্বর্তী যে উপদেষ্টারা আছেন। এইসব কাজগুলোর জন্য ওনার অনেক প্রশংসা হয়েছে, কারণ তিনি তো প্রশংসার কাজ করছেন। আমি মাঝে মাঝে যেটা বলি যে গোটা জাতিকে তো একটা ছাতার নিচে আসতে হবে। আপনি যদি আপনার আশা আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন করতে চান, আপনি যদি আপনার যে গন্তব্য সেখানে পৌঁছাতে চান, আরো সহযোগিতা করে যদি বলি, আপনি যদি একটা সুখী সমৃদ্ধ দেশ গড়ে তুলতে চান, তাহলে তো আমাদের একটা বড় ছাতার দরকার। তারেক রহমানের চাইতে বিশাল ছাতা আপনি এখন কোথায় পাবেন? গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রতিটি গোষ্ঠী, আপনি যে যে মতে থাকুক, যে যে পথে থাকুক, যে যে বিশ্বাসে থাকুক, সবাই কিন্তু তারেক রহমানকে কেন্দ্র করেই কিন্তু আবর্তিত হচ্ছে, কারণ তিনি আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতি। সেই মানুষটি কিন্তু সমালোচনাটা করছে না, কিন্তু আমরা অনেকেই সমালোচনা করি অতিরিক্ত। হ্যাঁ, এত সমালোচনা করলে কিন্তু একটা নিরপেক্ষ প্রশাসনকে আপনি সামনের দিকে এগিয়ে যেতে আপনি বাধা দেবেন। তবে হ্যাঁ, আমরা কখনো কখনো গঠনমূলক আলোচনা করতে পারি। সে আলোচনাটায় আমি শুধু একটা বিষয়ই বলবো, যে তাদের উদ্দেশ্য নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দল, দেশের সাধারণ মানুষ তাদেরকে ভালোবাসছেন, তাদেরকে সহযোগিতা করছেন। বিএনপি একেবারে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করছেন। বিএনপি চাচ্ছেন তারা যে সংস্কারগুলো করতে চায় সেই সংস্কারগুলো করুক, সংস্কারগুলো করতে গিয়ে তারা সফল হোক, এবং এই সংস্কারের মাধ্যমে তারা একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করুক, যার মধ্যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এই জায়গাটাতে আমি একটুখানি শুধু গঠনমূলক আলোচনা করছি, গঠনমূলক একটা ফিডব্যাক দিচ্ছি, এটাকে আমি সমালোচনা বলবো না। সেটা হচ্ছে যে একটু স্লো যাচ্ছে। আমি যেটি মনে করি যে সংস্কারগুলো প্রয়োজন, যে কার্যক্রমগুলো হাতে নেওয়া প্রয়োজন, যেগুলো বাস্তবায়ন করা প্রয়োজন, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে, মানুষের চিন্তাধারার লাইনে থেকে, কিংবা রাজনৈতিক দলগুলো যেভাবে এটার একটা উপসংহার চাচ্ছে, সেই জায়গাটাতে হয়তো এই প্রশাসন কিছুটা ধীরে যাচ্ছে। এই ধীর গতিটা কমাতে হবে। এই ধীর গতিটা কমাতে হবে। জনাব আবু সাহেব, আপনি ধীর গতির কথা বললেন, আমি কিছু বলছি না। আমি বলছি যে এই সময় দেওয়া এবং সময় না দেওয়ার মাঝে কিন্তু কিছুটা ধর্মজাল বিএনপিতে চলছে। এটা আপনি যদি এটা ক্লিয়ার করেন যে মহাসচিব একরকম বলছে, মির্জা আব্বাস একরকম বলছে, তার একরকম আরেক রকম বলছেন। এখন কিন্তু মহাসচিব বলছেন যে সময় তাদেরকে দেওয়া দরকার। কি সুন্দরভাবে বললেন কালকেও। আপনি এই ব্যাপারটি গুছিয়ে বলেন যে সময়টা আপনার ধীরগতি কেন মনে হচ্ছে। গোয়েন, আপনি আপনার মতো করে বলে যান। আমি যে সময়টা ধীরগতি বলছি সেটা হচ্ছে কাজের। আমি কিন্তু এটা বলছি না যে উদ্দেশ্যের যে ধীরগতি, সেটা না।
উদ্দেশ্য তো মহৎ, এক্সেলেন্ট, ভেরি গুড। হৃদয়ের জায়গাটা তো সঠিক, ওখানটাতে কোনো সমস্যা নেই। সেখানটাতে বাবু ভাই যে ধারণাটি লালন করেন, যে উদ্দেশ্যটি লালন করেন, আমি ব্যারিস্টার সাহেব সেটি লালন করছি, ডক্টর ইউনূস সেটি লালন করছেন। আমি বলছি কাজের, সবাই তো একই গতিতে কাজ করতে পারে না। বাবু ভাই অনেক ফাস্ট, আমি দেখেছি ওয়াশিংটন থেকে নিউ ইয়র্ক চলে আসতে তার সময় লাগে না, কিন্তু আমার সময় লাগে, আমার গোছাতে সময় লাগে। তো সবাই একরকম হবে না। আমি শুধু বলছি যে কাজের যে গতিটা, সংস্কারের যে গতিটা, সেটা একটু ধীর গতির মনে হচ্ছে আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে বলছি। সেই জায়গাটা আরেকটু স্পিডি করা দরকার বলে আমি মনে করি। এখন সময় দেয়া না দেওয়ার যে বিষয়, আপনি যদি বলেন যে স্পিডির কোন সাজেশন আপনার কাছে আছে কিনা, সেটা আমরা পরে আসব। কিন্তু যে বিষয়টি আপনি উত্থাপন করেছেন সেটি হচ্ছে যে সময় দেয়া না দেয়া। দেখুন, এখানে সময় দেওয়া না দেওয়া বিষয়টা এরকম নয়। রাজনৈতিক বক্তব্য থাকে, একই উদ্দেশ্যে একটি কথা বলতে গিয়ে বাবু ভাই একভাবে বলবেন, আমি আরেকভাবে বলবো। আমি যদি আজ বলি যে আমি লন্ডন থেকে নিউ ইয়র্ক যাব, তাহলে বাবু ভাই হয়তো ব্রিটিশ এয়ারওয়েজে যাবেন, আমি হয়তো যাব হচ্ছে জেট ব্লুতে। এটা হতেই পারে, কিন্তু গন্তব্য একই জায়গায়। গন্তব্য কিন্তু একই জায়গায়, পার্থক্যটা ওখানটাতে হচ্ছে। মানুষ মনে করছে যে কেউ কেউ কি এটা এমনটা বলছে যে আমরা সময় দিতে চাই না। অ্যাবসলিউটলি নট। গোটা বিএনপির যে কনসেপ্ট, প্রিন্সিপালস, ফিলোসফি, সেই জায়গাটাতে সঠিক সময়, যৌক্তিক সময় এটা দেওয়ার ক্ষেত্রে বিএনপি কোনো ধরনের কোনো বাধা সৃষ্টি করছে না, বক্তব্যে হোক, মননে হোক, কাজে হোক। কিন্তু বক্তব্যের কনটেক্সট যখন ভিন্ন হয়, যেমন ধরুন আপনি কোনো একটা সুনির্দিষ্ট কারণে কথাটা বলছেন, তখন হয়তো আপনার কাছে একরকম শোনাবে, কিন্তু আপনি আবার যখন বৃহত্তর অর্থে মিন করছেন, তখন কিন্তু আপনি ভিন্নভাবে এটাকে বুঝে নেবার প্রয়াস থাকবে। তা আমি তো সবসময় ধরেন যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেন, সেটাকে আমি সবসময় ভিত্তি করে কথা বলি। তো জনাব তারেক রহমান কি বলেছেন? যৌক্তিক সময়। তো যৌক্তিক সময় এটা কি বোঝায়? এটা 1 কোটি বছর বোঝায় না, আবার 2 মাস বোঝায় না। এটা কোনো একটা উপযুক্ত সময়কে বোঝায়। সেই উপযুক্ত সময়টা কি? আমরা তো বলেছি অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূস তারা নিজে থেকে বলেছেন অন্তর্বর্তী সরকার। তাহলে অন্তর্বর্তী সরকার কিসের অন্তর্বর্তী সরকার? অন্তর্বর্তী সরকারটা হচ্ছে আগামী নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন করে নতুন একটা সরকার আসবে, সেই সময়ের অন্তর্বর্তী সময়। এবং পাশাপাশি যে সংস্কারগুলো করা প্রয়োজন, সেই সংস্কারগুলো করবার জন্য যে সময়টা, সেটা অন্তর্বর্তী সময়। এই অন্তর্বর্তী সময়ে যে সরকার থাকে সেটা অন্তর্বর্তী সরকার। তাহলে আমাকে কি করতে হবে? এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হিসেবে আপনাকে রেলিভেন্ট সংস্কারগুলো, দেখুন আনলিমিটেড সংস্কার না, আনলিমিটেড সংস্কার তো আপনি কিয়ামত পর্যন্ত করতে পারবেন না, এটা সম্ভব না, মানুষের পক্ষে সম্ভব না, এই জগতে সম্ভব না। আপনি জগৎটা বাদ দেন না, চাঁদে চলে যান, মঙ্গল গ্রহে চলে যান, সেখানেও সম্ভব না। সংস্কারেরও যৌক্তিক থাকে, প্রাসঙ্গিক থাকে। প্রাসঙ্গিক সংস্কারগুলো করবার জন্য যে প্রয়োজনীয় সময়, এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে সেই প্রয়োজনীয় উপযুক্ত সময়টা কতটুকু, আমি একজন সাধারণ মানুষ হিসেবে, যেটা আইনের ভাষায় রিজনেবল হিউম্যান বিং, বৃষ্টির দিনে যিনি ছাতা নিয়ে বের হন, ট্রেনটা ছুটে চলে যাচ্ছে, দৌড় দিয়ে গিয়ে ট্রেন ধরেন, সেই মানুষটাকে বলে রিজনেবল মানুষ। আমি একজন রিজনেবল মানুষ। আমার কাছে 6 থেকে 9 মাস কিংবা সর্বোচ্চ 1 বছর, এর চেয়ে বেশি সময়কে আমার কাছে যৌক্তিক সময় মনে হয় না। যৌক্তিক সময়ের এই পরিধির ভেতরেই সম্ভব হচ্ছে সংস্কার করা, সম্ভব হচ্ছে উপযুক্ত, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করা। সুতরাং আমি আশা করি যে আমাদের দর্শকরা যারা আমাদেরকে দেখছেন, আমি এবং আপনি আলোচনা করছি, এই মাঝে ভুলে যাব, আপনি যে বললেন 6 মাস থেকে 1 বছর যৌক্তিক সময়, এটার ভিতরে বেঁধে দিয়ে যদি কাজগুলো করা যায়, কিন্তু অনগোয়িং একটা ফ্যাসিস্ট সরকার এভাবে পালিয়ে যাওয়ার পরে, আমি ফ্যাসিস্ট বলছি কেন মিডিয়ার পক্ষ থেকে, সবাই ফ্যাসিস্ট বলছে কারণ উনি পালিয়ে গেছেন। এখন সেনাপ্রধানও বলেছেন উনি জানতেন উনি কিভাবে পালিয়ে গেছে। উনি আজকে শুনলাম উনি জুতাও পড়তে পারেন নাই। এখন ওই সরকার চলে যাওয়ার পরে যে জঞ্জালটা তারা 17 বছর বা আরো প্লাস, আমরা বলি 15, না ইটস বিয়ন্ড দ্যাট, যে রেখে গেলেন, সেটা ক্লিন আপ করার একটা কাজ। তাদেরকে ডিস্টার্ব করতেছে কিছু কিছু লোক, আমরা দেখি বা না দেখি, সোশ্যাল মিডিয়াতে অনেক কম আসছে, গুম খুন এখন অনেক একেবারে নাই বললে চলে। কিন্তু ওনারা যে সমস্যাগুলো ফেস করছেন, বিভিন্ন মন্ত্রণালয় বলেন, প্রশাসনিক ভাবে তারা যে ফেস গুলো করছে, এবং পুলিশটা সব পালিয়ে গেল, এগুলো ঠিক করতে তারা তো হিমশিম খেয়ে গেছে প্রথম দিকে, যে এই দেশ এত বড় জঞ্জালের দেশ কিভাবে চালাবেন। ডক্টর ইউনূসের সাথে আমার দেখা হয়েছিল অনেকবার, যখন উনি মেডেল নেন আমাদের প্রাউড প্রেসিডেন্ট ওবামা থেকে,
রাইট আফটার দ্য রোকেয়া হায়দার ভয়েস অফ আমেরিকার প্রথম, এবং আমি ওনার সাথে দেখা করি ওই পাশের রুমেই, বেরিয়ে যখন আসছেন উনি, আমি জিজ্ঞেস করি যে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে আপনি মিলাতে পারবেন না? উনি বলেছিলেন, এই কোশ্চেনটাই আনসার দিচ্ছে এই জন্য যে এত বড় জঞ্জাল আমার দ্বারা সম্ভব না, এটা নাকি এটা দুইটা নাকি খুব প্যাচ। তো এই প্যাচের অবস্থানে কিন্তু উনি এখন বসেছেন, তাই না? এই প্যাচ ভাঙতে গিয়ে কি আপনি মনে করেন ব্যারিস্টার সায়েম যে 6 মাস থেকে 1 বছর সময় উপযুক্ত সময় বলে মনে করেন আপনি? যথেষ্ট উপযুক্ত সময়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা কথা বলেছেন, আবারও বলি, আমি প্রত্যেকটি কথা জনাব তারেক রহমানকে উদ্ধৃত করি। কেন জানেন? এত চমৎকার সব কথা তিনি বলেছেন, এত চমৎকার সব প্রতিশ্রুতি দিয়েছেন, এত চমৎকার স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন যে আমরা সেটাকে নির্ভর করেই কিন্তু সামনের দিনগুলোতে এগোতে পারি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন যে এ সরকার ব্যর্থ হওয়া মানে কিন্তু আমরা ব্যর্থ হওয়া, সুতরাং এ সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। এখন অতিরিক্ত করতে গেলেও আপনি ব্যর্থ হবেন, খুব কম করলেও আপনি ব্যর্থ হবেন। আমি আবারও বলি, অতিরিক্ত করতে গেলেও আপনি ব্যর্থ হবেন, খুব কম করলেও আপনাকে ব্যর্থ হতে হবে। আপনাকে মাঝামাঝি থাকতে হবে। আপনি জঞ্জাল পরিষ্কার ইহ জীবনেও করতে পারবেন না। এটা করতে হলে ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে। ধারাবাহিকভাবে কাজ মানে একটার পর একটা। তাহলে আপনি প্রশাসনে জঞ্জাল দূর করতে গেলেন, তখন দেখলেন যে প্রশাসন খালি হয়ে যাচ্ছে। আপনি একটা ডিসি নিয়োগ করবেন, একটা এসপি নিয়োগ করবেন, জাজ নিয়োগ করবেন, আপনি দেখেছেন যে আপনি খেয়াল করেছেন আওয়ামীপন্থী, বলছেন যে সবই ফ্যাসিবাদের দোষর। তাহলে এখন যদি সবাইকে আপনি পরিষ্কার করতে যান, তাহলে তো আপনার চেয়ার খালি হয়ে যাচ্ছে, আপনার রাষ্ট্র চলছে না, সেখানে আপনি আবার গতি হারাচ্ছেন। তখন আপনাকে বিকল্প একটা ব্যবস্থা বের করে নিয়ে আসতে হচ্ছে। তাহলে সেই বিকল্প ব্যবস্থা বের করে নিয়ে আসার জন্য আপনাকে চিন্তা করতে হচ্ছে, মনোযোগটা সেখান থেকে দিতে হচ্ছে, অন্য একটা জরুরি কাজ থেকে আপনাকে মনোযোগটা সরিয়ে নিয়ে আসতে হচ্ছে। এর ভেতরে ফ্যাসিবাদের যে কাণ্ড কারখানা, তাদের যে ষড়যন্ত্র, আপনাকে সেটা মোকাবিলা করতে হচ্ছে। সুতরাং এই সবকিছুকে সমন্বয় করে আপনি যদি করতে চান, আপনি খুব ইজিলি বলে দিচ্ছেন সব সমাধানগুলা, বাট এক্সিকিউশন করা কিন্তু অতটা ইজি না জনাব সাহেব। আমি সে কথাই বলছি। আমি শেষ করলে আপনি বুঝে যাবেন। আপনি ওখানে ধরে রাখেন, আমি দিচ্ছি। একটু আগে আমি একটা ক্লিপ, আমি যেহেতু মিডিয়া টক শো করি, আমি বিভিন্ন ক্লিপ দেখতে অনেক সময়। সো দেখার জন্য হঠাৎ করে নিউজ মিডিয়াতে দেখাচ্ছিল, আমার ওয়াইফ ওয়াজ ওয়াচিং, যে হঠাৎ করে দেখলাম খুব সুন্দর একটা কথা বললো এটা আসিফ নজরুলকে অ্যাটাক করাকে নিয়ে, যে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে ওনারা আহ্বান জানালেন বিটিভি সহ সারা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশে, যে বিভিন্ন জায়গায় এই বৈষম্য বিরোধীদের কেন যেন ওরা যেন একটা সংগঠন বা তাদের একটা লুপ তৈরি করে, এবং সারা দেশে যেরকম করছে, বিদেশেও যেন এভাবে তাদের লোকজনকে কেউ হেনস্থা করার চেষ্টা করতে না পারে। ওই ফাসিস্টের দোষরা কিন্তু সারা বিশ্বে বিভিন্ন জায়গায়, ওয়াশিংটন, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, নিউ ইয়র্ক, আপনি যেখানে আছেন, তারেক রহমান যেখানে আছে, সব জায়গায় কিন্তু ফাসিস্টরা কিন্তু বলবৎ, তারা বহাল তবিয়ত আছে, তাদের অনেক টাকা। এই মেসেজ কিন্তু কেন দিয়েছে যে এয়ারপোর্টে উনি নামবেন, ওই 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 এমবাসি বা ওই হাই কমিশনের লোক যারা ইনভলভ, আই এম শিওর ইনশাআল্লাহ বেড়ে যাবে এগুলা। আদারওয়াইজ উনি ওখানে নামবে জানে কিভাবে? আপনি যদি বললেন একটু আগে যে ধরতে চাইলে অনেক কিছু করা যায়। এই যে বৈষম্য বিরোধীরা ডাক দিলেন, আমার কোশ্চেনটা এই জন্য আপনি হোল্ড করেছি, সরি টু ইন্টারাপ্ট ইউ, সুন্দর কথা বলে বলছিলেন যে বৈষম্য বিরোধীরা যদি, উনি বললেন যে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধীরা যেন এরকম ফ্যাসিবাদের দ্বারা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন ঘটাতে না পারে, এগুলোর জন্য যেন একটা টিম গঠন করার জন্য আহ্বান জানালেন। তাহলে বিএনপি সহ বাকি দলগুলা কি বসে থাকবে? তাদেরকেও তো তারা বলতে পারতেন যে সারা বিশ্বে এটা বিশাল বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, স্ক্যাটার ভাবে কালকে শুনেছি, কে বলেছে জানি না, আমি আপনার কাছে জানতে চাবো যে এই যে ঘটনাগুলো ঘটছে, আওয়ামী বাকশালীরা যে তাদেরকে ধরবে বা তারা হেনস্থা করার চেষ্টা করবে বা স্লোগান দিচ্ছে, এই ঘটনাগুলোর সাথে আপনি যদি একটু লাইন অ্যাড করে দেন আপনার এন্ডিং অফ দিস কনভারসেশন, আমরা খুব খুশি হব, প্লিজ। বাবু ভাই, আমার মনে হচ্ছে যে আপনি এখন যে প্রশ্নটা করলেন, আমি যে উত্তরটা দিচ্ছিলাম পুরোপুরি ভিন্ন। সুতরাং আমার মনে হয় যে আমি যদি উত্তরটা শেষ করার আগে জি, আমার মনে হচ্ছে যে আমি যদি শেষ করতে পারি, তাহলে দর্শকদের জন্য সুবিধা হবে যে আমরা একটা একটা করে জায়গায় যেতে পারছি। আমি যে কথাটা বলছিলাম, আপনি সবকিছু করতে চাইলেও শেষ করতে পারবেন না, ব্যর্থ হবেন। আবার আপনি যদি খুব কম করতে যান, তাহলে কিন্তু আপনি ব্যর্থতার যে দায়ভার সেটা আপনার কাঁধে নিতে হবে। সুতরাং এই জায়গাটাকে সমন্বয় করতে হবে। 6 মাস 9 মাস আপনি যেটাই বলেন, যৌক্তিক সময় তো নির্ধারণ করতে হবে। এটা একদম ক্লিন এবং ক্লিয়ার। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও চাচ্ছেন যে যৌক্তিক সময় দেওয়ার জন্য, এবং তাদের ব্যর্থতা আমরা কেউ দেখতে চাই না। তাহলে এই জায়গাটাতে
আমাদের একটা সমন্বিত করতে হবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে জায়গাটাতে আপনি প্রশ্নটা শুরু করলেন নতুনটা, সেই জায়গাটা হচ্ছে যে ইউনূস প্রশাসন এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে একটা জায়গায় তো আসতে হবে, তাদের নিজেদের ভেতরে একটা সমন্বয় করতে হবে, তাদের নিজেদের ভেতরে ভালোবাসার হৃদ্যতাটা স্পষ্ট থাকতে হবে। হয়তো আছে, আমি আপনি জানি না, নীরব প্রেম, কিন্তু আপনার এটা স্পষ্ট করতে হবে, বিকজ জনগণকে আপনার আস্থার জায়গায় আনতে হবে। এই জায়গাটা আমি শেষ করি একটু বাবু ভাই, এটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আস্থার জায়গাটা নিশ্চয় আছে, বিশ্বাসের জায়গাটা নিশ্চয় আছে, কিন্তু এটা জনগণের আস্থার ভেতরে নিয়ে আসতে হবে, স্পষ্ট হতে হবে। কারণ আপনি যখন বিচার করবেন, এটা শুধু বিচার করলে হবে না, মানুষ দেখতে হবে যে বিচারটা প্রকাশ্য হচ্ছে, অর্থাৎ ন্যায় বিচারটা প্রকাশ্য আসছে। তা আমার বক্তব্য হচ্ছে, যদি সমন্বয়টা থাকে রাজনৈতিক দলগুলোর ভিতরে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং এই যে ছাত্র জনতার রাজনীতিবিদদের যে বিপ্লব, যে অভ্যুত্থান, সেখানটাতে সবচেয়ে বড় স্টেক হোল্ডারদের একটি হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি। তাহলে এই প্রশাসনের সাথে তাদের সম্পর্কটা সহজ হতে হবে এবং এটা প্রকাশ্য হতে হবে, মানুষ যেন বোঝে যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। তখন আপনি 6 মাস 9 মাস 1 বছর আপনি একটা রোডম্যাপ ঠিক করে ফেলতে পারবেন, সেখানটাতে কোনো সমস্যা হবে না। সুতরাং আপনার প্রশ্নের উত্তরটা আমার দাঁড়াচ্ছে এটা। আপনি আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। আপনি যে বলেছেন নীরব ভালোবাসার উপরে ধরে রাখছি, বিপ্লব বললেন, এই নীরব ভালোবাসা এবং কি বিপ্লব বোঝাতে যাচ্ছেন, আমি একটি বিরতি থেকে এসে আপনার সাথে সেই প্রসঙ্গে যাব। দর্শক আমাদের সাথে থাকুন, ছোট্ট বিরতি যাচ্ছি। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। চমৎকার, আমাদের টেলিভিশনের অ্যাড দেখলাম। জনাব সায়েম, আপনি বলছিলেন যে নীরব ভালোবাসা সরকারের সাথে বা সরকারের সাথে, প্লিজ গো হেড ফ্রম দ্যাট এরিয়া। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি এটা বিশ্বাস করি পুরোপুরি ভাবে, এবং আমার কাছে যথেষ্ট তথ্য এবং প্রমাণও আছে যে বিএনপির পুরোপুরি সমর্থনটা এই প্রশাসনের প্রতি আছে। ডক্টর ইউনূসের প্রতি 100% শ্রদ্ধা, ভালোবাসা, এবং তারা যেন সফল হন এই বিষয়ে আমাদের ভেতরে কোনো দ্বিধা নেই। এটা আমরা জানি এবং এটাই কাজ করছে। আমি শুধু বলছি যে এই যে সমন্বয়টা, এই যে ভালোবাসাটা, এই প্রেমটা যেন জনগণও বুঝতে পারে, কোথাও যেন কখনো সন্দেহের কোনো কারণ তৈরি না হয়, যে কেউ মনে না করে, কেউ বা এটাকে কাজে না লাগাতে পারে যে আমাদের মধ্যে কোনো দূরত্ব আছে। এই জায়গাগুলো স্পষ্ট করা প্রয়োজন এবং এই জায়গাগুলোতে একসাথে কাজ করবার বিষয়টাকে আরো প্রকাশ্য করা দরকার। তা আপনি যে প্রশ্নটা করেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা দেশের বিভিন্ন জায়গাতে যেভাবে তাদের কিছু কাঠামো গঠন করছে, সেটা তারা এখন মনে করছে এই ঘটনার পর, ডক্টর আসিফ নজরুলের ঘটনার পর তারা মনে করছে যে বিদেশের বিভিন্ন দেশে এটা করা প্রয়োজন। এটা যদি তারা ভাবে তাদের করার প্রয়োজন আছে, এটা তাদের বিষয়, এখানে আমাদের হস্তক্ষেপ করবার, বাধা দেওয়ার, নেতিবাচক কোনো কিছু বলবার আসলে অবকাশ নেই। কিন্তু একটা বিষয় আপনি বলেছেন যে এই জায়গাটাতে কি তারা বিএনপিকে সম্পৃক্ত করতে পারতো না যখন এ ধরনের একটা ঘটনা ঘটছে? একটা বিষয়, অনেকে ডক্টর আসিফ নজরুলের সমালোচনা করছেন যে তিনি কেন ওখানে একা গেলেন, কেন তিনি মিশনে আরো অনেক লোককে সরবরাহ করবার জন্য বললেন না। আমার কিছুটা বিনয়ের সাথে দ্বিমত আছে। আমরা একটা ধ্রুপদী রাষ্ট্র বিনির্মাণ করার লক্ষ্যে কাজ করছি সবাই, তাই না? সেখানটাতে আমাদের বীরত্ব, আমাদের সাহসের জায়গাটা, আমাদের ভয় না পাওয়া এবং পুরুষতা প্রদর্শন না করবার একটা ব্যাপার আছে। ডক্টর আসিফ নজরুলের আমি একটা কথা বলি আপনাকে, ডক্টর ইউনূসের একটা অনুষ্ঠান চালাচ্ছিলেন ডক্টর শওকত, আর আমাদের ডক্টর হাসনাত হোসেন আছেন, আমাদের ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ প্রেসিডেন্ট, হি ইজ ওয়াচিং ইট নাও। আপনাকে এই অনুষ্ঠানে আমি বাগের বাচ্চা বলতে ইচ্ছা করছে, এই জন্য যে আপনার কথার সাথে আপনার সাথে আমার যে সম্পর্ক, the way you speaking now, মানে বারুদের মতো কথা বলছেন, রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। যে দর্শকরা দেখছে, অনেকে কমেন্ট করছে আপনি নিয়ে, অজস্র কমেন্ট আসছে। তো আপনি এই যে ধারালো ভাবে কথা বলছেন, আপনি কেন টক শোতে বিরাজমান না? তারেক রহমানের সাথে আমার ইন পার্সন কথা হচ্ছিল লন্ডনে, বেশ প্রায় 12-13 সালের দিকে। আপনি তখন টক শোতে লন্ডনে কথা বলতেন, তখন তো আমরা টক শোতে আমরা ইনভলভ হইও না এরকম ভাবে। এখন আমি হোস্ট করছি, কিন্তু আপনি কিন্তু টক শো স্টার ছিলেন আগেও। ওয়াই ইউ আর নট ডুইং ইট? আমি পরের দিকে যদি কিছুটা বলেন, আপনি এই বক্তব্যটা আমি খণ্ডন করতে চাচ্ছি না, এটা আপনাকে একটা কমপ্লিমেন্ট দিলাম যে ইউ স্পিকিং ভেরি ওয়েল এট আওয়ার শো। থ্যাংক ইউ সো মাচ। ফ্রম দি
কোর অফ মাই হার্ট, আসলে আমি এটা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনি সবসময়ই আমার প্রতি এক ধরনের ভালোবাসা ফিল করেন। এটা কিন্তু নীরব না, এটা সরব। আপনারটা নীরব প্রেম না, আপনারটা সরব প্রেম। সো সেই জায়গাটা থেকে আপনি বলবেন এটাই সম্মত। তবে এটার বিষয়ে আমি একটু কথা বলবো একটু পরে। তার আগে আমি যেটা বলছিলাম সেটাকে আমি একটু কন্টিনিউ করে যাই। ধন্যবাদ দিয়েছি আপনাকে। নিঃসন্দেহে এটার বিষয়ে আমার একটু বলার আছে। তবে তার আগে আমি ওই জায়গাটা শেষ করি যেখানটাতে আমরা আটকে ছিলাম। সেটাতে হচ্ছে যে আমি যেটা বলেছিলাম যে দেখেন, বিপ্লব পরবর্তী একটা আমরা রাষ্ট্র বিনির্মাণ করতে যাচ্ছি, একটা সুখী সমৃদ্ধ আমরা বৈষম্যহীন রাষ্ট্র, এবং যেটা আমরা বলি যে যেখানটাতে সকল মানুষ সমান অধিকার ভোগ করবে, কোনো মানুষ কোনোভাবে বঞ্চিত অনুভব করবে না, সেই ধরনের একটা রাষ্ট্র এবং সমাজ গঠনের দিকে আমরা সবাই ছুটে যাচ্ছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ। এই জায়গাটাতে আমি মনে করি না ডক্টর আসিফ নজরুল ভুল করেছেন একা গিয়ে। ডক্টর আসিফ নজরুলের কাজের সাথে আমার অনেক দ্বিমত আছে, অনেক বিষয়ে অনেক বক্তব্যের সাথে আমি বিনয়ের সাথে, তিনি সরাসরি আমার শিক্ষক ছিলেন, তাকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু আমারও তার সাথে কিন্তু আপনার অনেক বিষয়ে পার্থক্য আছে, মতের পার্থক্য, জ্ঞানের পার্থক্য। অবশ্যই আমি জ্ঞানের দিক থেকে ছোট, অতএব আমার পার্থক্য হবেই। কিন্তু তিনি এয়ারপোর্টে একা গেছেন, সেটা কোনো সমস্যা নয়, সেটা কোনো ভুল নয়। একজন বাঘ, একজন সাহসী মানুষ একা চলতে পারেন, কারণ ডক্টর আসিফ নজরুল একজন না, ডক্টর ইউনুস একজন না, আমরা লক্ষ কোটি আসিফ নজরুল, ডক্টর ইউনুস আছে, নাহিদ আছে, আসিফ আছে, এই কথাটা ভুলে গেলে চলবে না। আপনি যখন একটা ফ্যাসিবাদকে আমরা তাড়িয়ে দেই, পৃথিবীর কোনো দেশে আজ পর্যন্ত আপনি দেখেননি, সেটা চায়না বলেন, সেটা জার্মানি বলেন, সেটা আপনি ইতালি বলেন, এমনকি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে সমস্ত দেশে গৃহযুদ্ধ হয়েছে, যেমন আপনার বর্তমান যে অবস্থান যুক্তরাষ্ট্রে, সেখানেও কিন্তু আপনার 1800 দশকের দিকে সেই সময়টাতে কিন্তু গৃহযুদ্ধ হয়েছিল গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য, কৃতদাস প্রথা বাতিল করার জন্য। তখনও কিন্তু ফ্যাসিবাদের ছানারা কিন্তু বিভিন্ন সময় লাফালাফি করেছে। এই যে সুইজারল্যান্ডে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী ওখানে গেছে, এগুলো হচ্ছে ফ্যাসিবাদের ছানা, ঠিক আছে? এগুলো মশলা, এগুলো ফ্যাসিবাদের কিট। আপনি তো তাড়াতে পারবেন না একদিনে, এগুলো বিভিন্ন জায়গায় উড়ুড়ি করবে, আপনার গায়ে কামড় দেবে, কিন্তু আপনাকে মেরে ফেলতে পারবেন না, আপনাকে ধ্বংস করতে পারবেন না, কারণ আপনি যখন একটা বাড়ি দেবেন ওই মশাটা মরে যাবে, ওই কিটটা ধ্বংস হয়ে যাবে। তো ওখানে আওয়ামী লীগের যে কিটগুলো, ফ্যাসিবাদের যে ছানাগুলো ওখানে উপস্থিত হয়েছিল, ওগুলোর কোনো গুরুত্ব নেই। কি করেছে তারা? ডক্টর আসিফ নজরুলকে তারা একটুখানি ভয় দেখাতে চেয়েছে। আমার কাছে ভালো লেগেছে ডক্টর আসিফ নজরুল ভয়টা পাননি, তিনি সেটা ট্যাকল করেছেন। ওই ট্যাকলটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুন্দর একটা বিবৃতি দিয়েছেন, আপনি প্রতিটি ওয়ার্ড পড়েন, যে তাদের বৈদেশিক ষড়যন্ত্র, প্রতিটি শব্দ আমি বারবার পড়েছি, প্রতিটি শব্দ জনাব তারেক রহমান যে মিষ্টি করে, যে ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে এবং সাহসের সাথে বিবৃতিটা দিয়েছেন, এটা কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে এই যে বৈদেশিক ষড়যন্ত্রগুলো, এগুলোকে আমরা একসাথে মোকাবিলা করব। আজকে আপনি দেখেন আসিফ নজরুলের পক্ষে আপনি কথা বলার জন্য মিলেনিয়াম টিভির আলাপনে আমাকে ডাকেননি, ডেকেছেন, না ডাকলেও তো হতো, এই প্রশ্নটা না করলেও তো হতো। জাতীয় জীবনের যে সমস্ত ইস্যুগুলো আছে সেগুলোকে যদি আপনি একটা টেবিলে নিয়ে আসেন, তাহলে আসিফ নজরুলকে একটুখানি ভোগ করেছে আওয়ামী ছানা গুলো, তাতে আমাদের এখানে মিলেনিয়াম টিভিতে সময় নষ্ট করবার কিছু ছিল না। কিন্তু আপনি প্রশ্নটা কেন করেছেন? কারণ এখানটাতে আবার একটা জাতীয় ঐক্য তৈরি হয়ে গেল। আবার আপনি দেখেন দেশের প্রতিটি মানুষ যারা আসিফ নজরুলের নিন্দা করে তারা, আর এই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিবৃতি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য 7ই নভেম্বর কেন্দ্রিক তার যে আপনার আশা আকাঙ্ক্ষার যে বক্তব্যগুলো উনি দিয়েছেন, তাই না, যে কথাগুলো তিনি বলেছেন। আমার একজন বন্ধু যে ছাত্র জীবনে ছাত্র লীগ করত, আমি আপনাকে বাবু ভাই এই কথাটা বলছি, আমার দর্শকরা, আমাদের দর্শকরা যেন এই কথাটা মনোযোগ দিয়ে শোনে। আমার একটা বন্ধু ছাত্র জীবনে ছাত্রলীগ করতো, প্রচন্ড মেধাবী একজন ছাত্র। সে আমাকে ফোন দিল কোন একটা দেশ থেকে, আমি নাম উল্লেখ করছি না। ফোন দিয়ে বলল, বন্ধু তোমার চেয়ারম্যানকে আমার একটা সালাম জানিও। তো আমার চেয়ারম্যানকে হঠাৎ করে তুমি সালাম জানাচ্ছ কেন? যে তার বক্তব্যে এতটা মুগ্ধ হয়েছি, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তারেক রহমান সহসাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হন।
আপনি দেখেন, শুধু যদি সে আমাকে বোঝানোর জন্য, খুশি করার জন্য বলতো, তাহলে ও তো বলতো যে তোমাদের চেয়ারম্যান এখন অনেক ভালো কথা বলেন, তিনি হতে পারেন না। আমি আল্লাহর কাছে দোয়া করি। এখানে আমি একটু আপনাকে থামাবো যে মিস্টার জিল্লুর রহমান যে ইয়ের যে আপনার তৃতীয় মাত্রার যে ভদ্রলোক, উনি কিন্তু বেশ দাপটের সাথে ওনার অনুষ্ঠান চালিয়ে যান, এবং উনি কিন্তু তারেক রহমানকে অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং উনি ওনার এই সমসাময়িক বক্তব্য বা ওনার বিহেভিয়ার নিয়ে চমৎকার ভাবে একটি বক্তব্য দিয়েছেন, যেটা ভাইরাল হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। সো বলেন, গো হেড। সো দিস ইজ লট অফ, আমি নিজেও জিল্লুর ভাই যে বক্তব্যটা দিয়েছেন, জিল্লুর ভাই তার মতো করে সুন্দরভাবে যে কথাগুলো বলিয়েছেন, উনি চমৎকার একজন উপস্থাপক, অত্যন্ত ভালো একজন মানুষ হিসেবে আমি অনেকের কাছ থেকে জানি, এবং তার যে দেশপ্রেমের কথাগুলো আছে সেগুলো হাসিনা রেজিমের সময় তিনি বলার সাহস দেখিয়েছিলেন। সুতরাং তার প্রতি স্যালুট জানাতে হয়। তিনি খুব গুছিয়ে জনাব তারেক রহমান সম্পর্কে কথাগুলো বলেছেন। সেই কথাগুলো দেখুন, তিনি যা বলেছেন, নিঃসন্দেহে এগুলো আমাদের মনের কথা, জনগণের আকাঙ্ক্ষা এবং আশার সাথে এগুলোর সাথে মিলে যায়। সুতরাং মানুষও কিন্তু এই কথাগুলো বলে, কিন্তু তার বক্তব্য থেকে একটা বিষয় আমি আজকে এখানে, যেহেতু আপনি প্রসঙ্গটা টেনেছেন সেজন্য একটা বিষয় আমি বলবো। সেই বিষয়টা হচ্ছে, তিনি বলেছেন যেতে হবে অনেক দূর। এই যেতে হবে অনেক দূরের জায়গাটা জনাব তারেক রহমান সংগ্রাম করছেন। যখন হাসিনা রেজিম ছিল তখন আমি আমার একটা লেখাতে লিখেছিলাম যে সংগ্রাম করছে বেগম খালেদা জিয়া, সংগ্রাম করছেন জনাব তারেক রহমান। এই যে লড়াইটা তারা করে যাচ্ছেন বছরের পর বছর, যুগের উপরে, সেই জায়গাটাতে তাদেরকে আমব্রেলা মেনে আমরা সঠিক কাজটা করছি কিনা, যার কারণে তাদের হাত শক্তিশালী হয়, তাদের ছাতাটা ছিদ্র না হয়, সেই ছাতা দিয়ে বৃষ্টি না ঢুকে পড়ে, সেটা আমরা করছি কিনা, এই প্রশ্নটা আমি রেখেছিলাম হাসিনা রেজিমের সময়। আজকে জিল্লুর ভাই এই কথাটা বলেছেন যেতে হবে অনেক দূর। তার মানে কি বুঝিয়েছেন? জনাব তারেক রহমানের যে প্রচেষ্টাটা, তার যে আকাঙ্ক্ষাটা, তার যে এখনো যে বৈপ্লবিক কর্মকাণ্ডগুলো, তার যে উদ্যোগগুলো, দেখেন একজন কর্মী বা একজন নেতা, একদম টপ লেভেলের নেতাও যদি কোনো একটা দোষ করে ফেলেন, তিনি কিন্তু ছাড়া পাচ্ছেন না। তার কাছের মানুষ যদি কোনো একটা ত্রুটিতে পড়ে যান, তাকেও কিন্তু কোনো ছাড় দেয়া হচ্ছে না। কেন? কারণ বৈষম্যহীন একটা রাষ্ট্র যদি আমরা নির্মাণ করতে চাই, আমরা যদি ইনসাফ কায়েম করতে চাই, সেখানে আপনি স্থায়ী কমিটি দেখলেও চলবে না, সেখানে আপনি ইউনিয়ন কাউন্সিলের একটা কাঠামো দিকে তাকালেও হবে না। আপনাকে কিন্তু সমান যে বিষয়টা ন্যায় বিচারের, সেটা প্রতিষ্ঠিত করতে হবে। জনাব তারেক রহমান সেটা করছেন, আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করছি। আমি প্রশ্ন রাখলাম, আমি কোনো উত্তরে যাচ্ছি না। তাহলে আজকে তিনি যে সমাজ বিনির্মাণের ডাক দিয়েছেন, আমরা বলেছি যে রেইনবো নেশন, রেইনবো শব্দটা নিয়ে আমি একটু কথা বলে ফেলি, কারণ এটা নিয়ে আমার কাছে কিছু ফিডব্যাক এসেছে যে বিএনপি কেন রেইনবো শব্দটা ইউজ করছে। কয়েকজন বক্তাকেও দেখেছি যে এই নিয়ে কথা বলার জন্য। আমি কোনো বিরোধে না গিয়ে একেবারে পরিষ্কারভাবে বলে দিতে চাচ্ছি, 31 দফাতে যে রেইনবোর কথা আছে, এটা সকলকে আপনার সম্পৃক্ত করা। ডেসমন্ড টুটু এই রেইনবোটাকে নিয়ে এসেছিলেন, ঠিক আছে, সেটাকে ব্যবহার করেছেন কিন্তু নেলসন ম্যান্ডেলাও। সুতরাং এই রেইনবোটা কিন্তু সেই রেইনবো নয় যেটা নিয়ে কেউ কোনো আপত্তি তুলে থাকতে পারে। এই রেইনবোটা হচ্ছে যে যতগুলো কালার আছে সবগুলো সম্মিলন করেই তো একটা রেইনবো তৈরি হওয়া। বাবু ভাই, বিএনপি কিন্তু সবাইকে নিয়ে, আপনার মত কি বিএনপি দেখবে না, আপনার ধর্ম কি বিএনপি দেখবে না? জনাব তারেক রহমান কি বন্যার সময় বলেননি, যখন আপনি সাহায্য করতে যাচ্ছেন তখন আপনি আওয়ামী লীগও দেখবেন না, তখন আপনি রাজনৈতিক পরিচয় দেখবেন না, আপনি ধর্মীয় পরিচয় দেখবেন না? এই কথাটা কি জনাব তারেক রহমান বলেননি? অর্থাৎ একটা ইনক্লুসিভ সোসাইটি গঠন করার জন্য, একটা সম্পৃক্ত রাষ্ট্র গঠন করার জন্য, যেই রাষ্ট্রে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং আমাদের আরো ছোট ছোট ধর্মের, ছোট ছোট বিশ্বাসের মানুষগুলো এক হয়ে, তারেক রহমান হ্যাজ কল্ড ফর জাস্ট ওয়ান নেশন। সেই নেশনটা হচ্ছে বাংলাদেশি নেশন। আমি আপনি বেঁচে থাকবো বাংলাদেশের ভূখণ্ডে 56,000 বর্গমাইলের ভেতরে বাংলাদেশি হয়ে। এইটা হচ্ছে রেইনবো নেশন। সুতরাং আমরা তো সেই জায়গাটা তৈরি করতে চাচ্ছি, এবং আমরা সকলকে নিয়ে আজকে আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছি যেখানে আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসবে না। এবং সেই জায়গাটাতে ডক্টর আসিফ নজরুল তিনি যে ভূমিকাটা রেখেছেন সুইজারল্যান্ড এয়ারপোর্টে, আমি মনে করি পেছন থেকে যারা জয় বাংলা বলে ধ্বনি দিচ্ছিল তাদের প্রতি আমার করুণা হচ্ছিল। কতটা অসহায়, কতটা ছোট, নিকৃষ্ট, ঘৃণিত। আপনি জয় বাংলা করে চিৎকার করছে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে। কার বিরুদ্ধে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী
প্রফেসরের বিরুদ্ধে আইন বিভাগের। ওখানে কিন্তু উনি বিভিন্ন রকম ভিডিও ভাইরাল হয়েছিল যে মিস্টার বেশির সাহেব, ওখানে কিন্তু আমি আই ওয়াজ ওয়াচিং ফিউ ক্লিপস, যে উনি কিন্তু আপনি বলেছেন আপনার উত্তরে যে হি ডিফেন্ডেড ডিফারেন্ট ওয়ে, উনি স্ট্রং ছিলেন, উনি বাঘ ছিলেন, কিন্তু উনি বললেন যে আপনারা এখানে কি করছেন, আপনারা ভিডিও করছেন আমার এই ভিডিওটা দেখানোর জন্য, আপনারা এসছেন আমার এগুলো করার জন্য। হোয়াট এ ওয়ান্ডারফুল স্টেটমেন্ট ফ্রম হিম। উনি কিন্তু এক চুলো ভয় পান নাই তাদেরকে, এবং উনি আপনি আমাকে ধাক্কা দিচ্ছেন কেন, আমাকে যেতে দিচ্ছেন না কেন। কিন্তু এট দ্য সেম টাইম ব্যারিস্টার সায়েম, দর্শকদেরও বলছি যে উনি কিন্তু একটি কথা বলেছেন যেটা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকের মান মর্যাদাকে অনেক উপরে নিয়ে গেছেন, যে উনি বলেছেন যে আপনাদের ভিতরে দুজনের ভিতরে একজন কথা বলছেন, উনি তো ভেরি নাইস, লেট মি আই ওয়ান্ট ডিসকাস উইথ হিম, আপনারা আসেন ভিতরে দুজন, আমি কথা বলি। আমি তো রাজনৈতিক সফরে আসি নাই, আমি তো সরকারের হয়ে আসি নাই, আপনি এগুলো কি বলছেন, আপনার ভিডিও ফুটেজ দিয়ে আপনাদের নিজেদের স্বার্থের জন্য এসেছেন এখানে, আসেন লেটস সিট। এন্ড দেন উনি গা গা করে ধাক্কা দিয়ে জোর করে ঢুকে গেলেন ভিতরে। তারা কিন্তু আসলেন না। ভদ্রলোক যদি আওয়ামী লীগও থেকে থাকে তারা কিন্তু সুনাম করেছেন উনি ওই সময়, কিন্তু অসভ্য যারা আচরণ করলো তারা সুইজারল্যান্ডে না, তারা সেই বাকশালীদের সেই চরিত্রটাই আবার দেখা হলো সায়েম, এন্ড শেম অন দেম ফ্রম দিস টেলিভিশন শো। আজকে বলেন, গো অ্যাহেড। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাকশালীদের চরিত্র যে সবসময় এক থাকবে এটা কিন্তু তারা প্রমাণ করে দিল। এই ছিচকে চোরগুলো, ঠিক আছে, এই ছিচকে পান্ডাগুলো একেবারে নিম্ন স্তরের, এগুলোকে কিন্তু ডক্টর আসিফ নজরুল ডেকেছেন যে আসেন আমরা কথা বলি। ওই সাহসটা তাদের নেই। ওই ছিচকে গুলো, ওই চোরগুলো, ছিনতাইকারীগুলো ওখানে কিন্তু আর ঢোকার সাহস পায়নি। এখন আমি একটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বলবো না, কিন্তু ভিন্ন একটা কথা নিয়ে আসছি ডক্টর আসিফ নজরুলের বিষয়ে। আমি কিন্তু ডক্টর আসিফ নজরুলের অনেক কাজের সাথে একমত নই, আমি আগেই বলে দিই, কিন্তু তিনি আমার সরাসরি শিক্ষক ছিলেন। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি মাস্টার্সে পড়ি আইন বিভাগে, তখন তিনি প্রথমবারের জন্য এনভায়রনমেন্টাল ল সাবজেক্টটা পড়াতে এসেছিলেন। বিদেশ থেকে তিনি ফিরে গিয়েছিলেন এবং এনভায়রনমেন্টাল ল পড়ানোর দায়িত্বটা তার হাতে ছিল। তো আমি এনভায়রনমেন্টাল লটা নিয়েছি। আমরা 7 থেকে 8 জন মাত্র ছাত্রছাত্রী এনভায়রনমেন্টাল ল নিয়েছিলাম, কারণ এটা খুব কঠিন একটা সাবজেক্ট ছিল। এই সাবজেক্টটা পড়াতেন হচ্ছে ডক্টর আসিফ নজরুল। তো আমাদের যখন প্রথম টার্ম পরীক্ষা হয়, আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের টার্ম পরীক্ষা হয়, ফাইনাল পরীক্ষা হয়, টার্ম পরীক্ষার সময় তখনও ওনার সাথে আমাদের সে ধরনের কোনো হৃদ্যতা কিংবা পরিচয় গড়ে ওঠেনি। উনি ক্লাসে আসলেন টার্ম পরীক্ষার পরে, তো এসে তিনি বললেন যে আজকে তোমাদেরকে একটা বিষয় আছে, টার্ম পরীক্ষা তো হয়েছে এবং সেটার খাতাগুলো কাটা হয়েছে, তো এখানে সায়েমকে উনি বললেন। তো সবাই আমাকে দেখিয়ে দিল সায়েম হচ্ছে ও। তো বলে যে আমি সায়েমকে কেন খুঁজলাম, সায়েমকে খুঁজলাম এই কারণে যে আমার সাবজেক্টে প্রথম টার্মে হাইয়েস্ট মার্কসটা পেয়েছে সায়েম। এই কথাটা বলতে গিয়ে পরবর্তীতে আমরা যখন স্যারের সাথে অনেক সহজভাবে কথা বলছিলাম, তখন তিনি একটা বিষয় বললেন যেটা আমার এখনো মনে আছে। তিনি বলেছিলেন আমি যখন খাতা কাটি তখন আমি কার কি নাম এটা দেখি না, প্রথম পাতাটা আমি দেখি না, আমি প্রথমে খাতাটা কেটে ফেলি, কারণ নামের কারণে আমি যেন কোনোভাবে তাকে অতিরিক্ত তিনি যে আমি এই সততাটা মেনটেন করতে চাই, ভবিষ্যতে আমি কখনো নামটা দেব না। আমি তো সায়েমের নাম জানি, সে আমার টার্মে ফার্স্ট হয়েছে, আজকের টার্মটাতে প্রথম পরীক্ষাটাতে সে ফার্স্ট হয়েছে, এবং পরবর্তীতে আমি যখন ফাইনাল পরীক্ষা। জনাব ব্যারিস্টার সায়েম, আপনাকে আবারও থামাবো, আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, এসে আপনার সাথে সেই আপনার আসিফ নজরুলের শিক্ষক ছাত্রের জায়গা থেকে শুরু করবো। আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি, দর্শক আমাদের সাথে থাকবো। মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব। মা কেমন আছো? মা ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে প্রিয়জনের পাশে। চমৎকার, এটি আমরা হোম কেয়ার অ্যাড দেখলাম, গোল্ডেন এজ হোম কেয়ার। জনাব ব্যারিস্টার সায়েম, আমরা আপনার সেই যে আসিফ নজরুলের সাবজেক্টে আমরা ছাত্র শিক্ষকে যাওয়ার আগে আমি কয়েকটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি। আপনি এই 20 মিনিটস আমাদের আছে, এন্ড দেন আপনি 1-2 মিনিট দর্শকদেরকে বলবেন আপনার সম্বন্ধে, আপনার কেমন লাগলো প্রোগ্রাম, আপনি একটু ধন্যবাদ দিবেন। এখন পুরো অনুষ্ঠানের পক্ষ ছিলাম আমরা, পজিটিভ ভাবে যাচ্ছিলাম। টক শো কখনোই হিট হয় না যে কিছু ছড়াছড়ি না হয়। আপনি জনাব তারেক রহমানের
উপদেষ্টা নাম্বার 1। এন্ড আপনার অনেক রোল আছে লন্ডনে এবং বাংলাদেশে বিএনপিতে আপনি বিভিন্ন জায়গায় বিরাজ করেন। জনাব ব্যারিস্টার সায়েম নামটি পরিচিত বিএনপির রাজনীতিতে। এখন বিশেষ করে আপনি ওনার অ্যাডভাইজার এবং এটা অনেক আগে থেকে আপনি। তার ভিতরে নাম্বার 2 হলো জনাব আমাদের প্রেসিডেন্টকে নিয়ে বিএনপি হঠাৎ করে প্রেসিডেন্টকে সরানোর ব্যাপারে বিএনপি বলে দিল যে সাংবিধানিক সমস্যা দেখা দেবে। এটা একটা কোশ্চেন। কেন এটা গেল? এতে করে আপনাদের দর্শকে বড় ধরনের আঘাত, মানে বিএনপির ঘটনার লাখো কোটি লোকের মাঝে কিন্তু একটা চির পড়ে যাচ্ছে বলে আমাদের মিডিয়া থেকে আমরা ভাবছি। নাম্বার 3 হলো খালেদা জিয়ার লন্ডন সফর হঠাৎ স্থগিত হয়ে গেল। কারণ কি না জানলে আপনি নীরব থাকলেও পারেন। ডেফিনেটলি একটা রুগীর, ওনার শরীরটা ভালো না। আমি ওনার অত্যন্ত প্রিয়জনদের ভিতরে একজন, ওনাকে অনেক শ্রদ্ধা করি। উনি বিএনপি চেয়ারপারসন। উনি ওনার বিদেশ যাত্রা নিয়ে অনেক দ্রমজাল হয়েছে, বাট আল্লাহর রহমতে উনি যাচ্ছেন বিদেশে। যে কোনো কারণে, শারীরিক কারণে স্টপ হতে পারে, বাট লন্ডন যে যাচ্ছে এই ব্যাপারে আপনাদের ভূমিকা কি? উনি যে গেলে কিভাবে ওনাকে সেবা দেওয়া হবে যদি আপনি জেনে থাকেন। নাম্বার 2 এবং নাম্বার 3 আর নাম্বার 4 হলো তারেক রহমানের মামলাগুলো নিয়ে। উনি যে দেশে যাবেন এই কোশ্চেনটা না করলে দর্শকরাই আমাকে ধরবে যে ওয়াই ইউ আস্ক দিস কোশ্চেন। 5 তারিখ থেকে 8 তারিখ সরকার ছিলেন না, সেনাপ্রধান দাস চালিয়েছেন। 8 তারিখের বিকেল বেলা বোধহয় উনি নিয়ে গেলেন আমাদের ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস আমাদের আজকের প্রধান উপদেষ্টা শপথ নিলেন। তখন তারেক রহমান ওই একটা ফাঁক ছিল, উনি গেলেন না কেন? এটা একটা কোশ্চেন অনেকে আমাকে জিজ্ঞেস করে, এটা আপনারা জিজ্ঞেস করলাম। এবং যখন গণ অভ্যুত্থান হয় 70-এ হয়েছিল ইরানে, খোমেনি কিন্তু বসে গেছে এসে। তো আপনারা ওই সুযোগটা কেন হাতছাড়া করলেন? এটা আমার ব্যক্তিগত কোশ্চেনও আছে। এটা ওই 3 দিন কিন্তু সরকারে ছিল না, হাসিনা পালিয়ে গেছে। There was the biggest opportunity for BNP chief or BNP আপনারা সবাই ঝাঁপিয়ে গিয়ে ঢুকে যেতে পারতেন দেশে, কেন করলেন না? নাম্বার এই একই প্রশ্নের ভিতরে প্রশ্ন মনে থাকবে না। না আমি আপনাকে 20 মিনিট সময় দিচ্ছি। এর মাঝখানে প্রশ্ন মনে থাকবে না, সেটি বলছি। আপনি ব্রেইন ভেরি শার্প মনে থাকবে। 3টা কোশ্চেন বা ব্যারিস্টার সাহেবের কাছে 30টা কোশ্চেন করে ঘটনা না। আমি বাঘের বাচ্চা বলেছি, আমরা সহজে বাঘের বাচ্চা কাউকে যেটা বলেছেন একটার উত্তর দেই। আমি বলে দিচ্ছি, আরেকটা আছে মামলা নিয়ে আপনারা সমস্যা ফেস করছেন কিনা, ওনার যাওয়া নিয়ে ধ্রমজাল কেন, এই ব্যাপারে যদি আপনি কিছু বলতে চান। এই 5-6টা কোশ্চেন ছেড়ে দিলাম। এখন সেকেন্ড টাইম ফ্লোর, থার্ড টাইম ফ্লোর ইজ ইয়ার্স। অনেক ধন্যবাদ। আপনার একটা বিষয় হচ্ছে কি, আপনি যখন কোনো একটা কথা বলেন, আমি দেখেছি সেই কথার ভেতরে একটা ফোর্স থাকে। এটা আমি মিন করে বলছি, একটা ফোর্স থাকে, একটা অ্যাসারশন থাকে, যেখানটাতে যিনি অপর প্রান্তে আছেন কিংবা যিনি আপনার মুখোমুখি আছেন তিনি ইনফ্লুয়েন্সড হন যে হ্যাঁ তাকে ওই গতিপথেই যেতে হবে। আমি নট অনলি ইনফ্লুয়েন্সড, আমি ইমপ্রেসড। আমি বরাবরই আপনার গুণমুগ্ধ একজন ভক্ত। তো আজকে সেটা আরো বেড়ে যাচ্ছে। তো যেখানটাতে আমরা ছিলাম, এখন ডক্টর আসিফ নজরুল যখন বললেন যে আমি খাতার প্রথম পাতাটা দেখি না, আমি মার্কসটা আগে দিই, তারপর আমি জানার চেষ্টা করি যে কে সে। এখন থেকে আমি কিন্তু জানবো না খাতাটা সায়েমের না খাতাটা মনিরের। আমি মার্কস করবো, তারপর দেখবো যে সায়েম পেয়েছে না মনির পেয়েছে। তার সততার সেই জায়গাটা আমার এখনো মনে আছে। আসিফ নজরুলকে আমি ব্যক্তিগতভাবে একজন সৎ মানুষ বলে জানি এবং তার সাহস আছে, সেটাও আমি দেখেছি। আওয়ামী লীগের পান্ডারা, আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম আইন বিভাগে, তখনও কিন্তু তারা দেশ শাসন করছিল। ওই পান্ডারা যখন দেশ শাসন করছিল, ছোটখাটো বিরোধ হলেই তারা করতো কি, এরা তো ছেঁচড়া টাইপের, এরা করতো কি, আমাদের তখন ডিন ছিলেন ডক্টর এরশাদুল বারী, তারা গিয়ে করলো কি, এরশাদুল বাড়ির বাড়িতে গিয়ে আপনার ইট পাটকেল ছুড়ল কোন একটা বক্তব্য নিয়ে। আবার আসিফ নজরুলকেও তারা একটু বাঁকা চোখে দেখতে শুরু করলো, যেহেতু তিনি একটু সত্য কথাগুলো বলেন। কখনো কখনো তার কথাগুলোর ভেতরে জাতীয়তাবাদী কিছু চেতনাও আসে, গণতন্ত্রের পক্ষে আসে, সবকিছু হয়তো নয়। তার অনেক কর্মকাণ্ড, আবারও বলি, আমার নিজেরই পছন্দ না। কিন্তু আমি যে জায়গাটাতে এই বিষয় নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ডক্টর আসিফ নজরুলের বিষয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যখন তার বিবৃতিটা দিলেন, আপনি দেখবেন যে কি সম্মান করে একজন স্বনামধন্য প্রফেসর, একজন শিক্ষক, তার প্রতি যে অসম্মানটা এই ছানা পোকাগুলো করলো, এই শাবকগুলো করলো, আওয়ামী শাবকগুলো, এটা যে কতটা নিকৃষ্ট আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটা তার বিবৃতিতে ছোট ছোট শব্দ ব্যবহার করে বুঝিয়ে দিয়েছেন। তো আমি এই অংশটা শেষ করবো এই বলে যে জনাব তারেক রহমানের কাছ থেকে আওয়ামী লীগের অনেক কিছু শেখার ছিল। আওয়ামী লীগের তো দ্বিতীয় জন্মটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়ে গিয়েছিলেন। এবারও
আওয়ামী লীগ কিন্তু ভেঙে গেছে। এটা আমি সবসময় বলি, একটা ভুল করেছিলেন। হ্যাঁ, শেখ হাসিনা পালিয়ে গেছে, তাই না? এখন তারা কিন্তু চাইলে জনাব তারেক রহমানের কাছ থেকে শিখতে পারে, আসলে যদি তাদের শিক্ষার ইচ্ছে থাকে। আর যদি শিক্ষার ইচ্ছে না থাকে তাহলে শয়তান সারা জীবন শয়তানি থেকে যাবে, এ নিয়ে আমাদের কিছু করবার থাকবে না। চোরানা শুনে ধর্মের কাহিনী, সুতরাং আওয়ামী লীগ ধর্মের কাহিনী শুনবে না, তারেক রহমানের কথা শুনবে না, সেটা তাদের বিষয়। এখন আসেন যেই কথাটা আমরা বলি যে রাষ্ট্রপতির বিষয়ে একটা, এখানে বেশ খানিকটা কনফ্লিক্টিং অপিনিয়ন আছে। আমি আপনাকে একটা ক্রিকেট মাঠের উদাহরণ, দেখুন একটা খেলা চলছে, তাই না? যে মুহূর্তে আপনার দেখা গেল যে মাঠে যারা আছেন, ক্রিকেট খেলছেন, যারা উইকেটে আছেন ব্যাটসম্যান হিসেবে, তখন তাদের উপর একটা প্রেশার যে তাদেরকে রানও করতে হবে, তাদেরকে আবার আপনার উইকেটটা টিকিয়ে রাখতে হবে। এখন দর্শক গ্যালারি থেকে চায় ক্রিকেটার ব্যাটসম্যান ছক্কা মারুক, কিন্তু ব্যাটসম্যানকে কিন্তু বুঝে শুনে ছক্কাটা মারতে হয়। রাষ্ট্রপতি আবার উইকেট আবার চলে যায় কিনা, উইকেট চলে যায় কিনা। এখন আপনি গ্যালারিতে বসে তো মনে করছেন যে কেন ও ছক্কা মারছে না, কিন্তু তার তো চিন্তা আমার উইকেটটা যদি না থাকে তাহলে তো আমি দিনটাই কাটাতে পারবো না। ম্যাচটা তো টেস্ট ম্যাচ কিংবা ওয়ান ডে ম্যাচ, এটা তো T20 না। ওয়ান ডে ম্যাচ হলো কোনো একটা সময় আপনাকে ধৈর্য ধরতে হবে, টেস্ট হলো তো আপনাকে ধৈর্যের মধ্য দিয়ে খেলে যেতে হবে। শুধু দর্শকের চোখে দেখলে তো হবে না, আপনাকে কোচের চোখে দেখতে হবে, অধিনায়কের চোখে দেখতে হবে। অধিনায়ক বলতে আমি তার মানে আপনাদের অধিনায়কের চোখে এই ব্যাপারটাতে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা ঠিক। আমি কথা এখনো বলিনি সেটা, আমি সেটা এখনো বলিনি। এটা কিন্তু অত্যন্ত সূক্ষ্ম একটা ব্যাপার। হঠাৎ করে আমি কিছু একটা বলে ফেলে তো আরেক বিপদে পড়বো, কারণ ওই যে দর্শকের আকাঙ্ক্ষা আবার কোচের নির্দেশনা, ঝামেলা আছে। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, এটা কিন্তু এটা এত সহজ বিষয় না। এটা একটা একাডেমিক আলোচনাও হবে ভবিষ্যতে, এটার উপর PhDও হবে যে শেখ হাসিনা পালিয়ে গেল, এখানে যারা আসলো তারা কিন্তু কোনো রাজনীতিবিদ না। তাদেরকে কি আপনি বিপ্লবী বলবেন, না আপনি তাদেরকে অভ্যুত্থানকারী বলবেন? আমি কোনো উত্তরে যাচ্ছি না, কারণ এটা একটা একাডেমিক আলোচনা। আপনি বিপ্লবী হলে এক ধরনের করতে পারেন কর্মকাণ্ড, আর আপনি অভ্যুত্থানে সফল হলে সেটা করতে পারেন আরেক ধরনের। এটা কি বিপ্লব না অভ্যুত্থান আমি কোনো মতামত দিচ্ছি না, কিন্তু এটা একটা আলোচনার বিষয়। এটা মাঝামাঝি অত্তর একটা একজন হতে পারে, মাঝামাঝিও হতে পারে, যেটাকে জন্যই পারেন না ওরা। জি, আমি একটা সেকেন্ড, এটা অনেক ইম্পর্টেন্ট বিষয়, এটা হুট করে আনসার দেওয়া যাবে না যে এটা বিপ্লব না অভ্যুত্থান, নাকি এটা কোয়াসি রেভলিউশন, কোয়াসি কু, কোনটা? এই সমস্ত বিষয়গুলো একাডেমিক আলোচনা, কারো পক্ষে বিপক্ষের প্রশ্ন না। কেউ এভাবে বলবে, কেউ ওভাবে বলবে। কারণ হচ্ছে কেলসেনের সাকসেসফুল রেভলিউশন থিওরির পক্ষে বিপক্ষেও কথা আছে। এবং আপনার পাকিস্তানে যতগুলো মামলা হয়েছে, আপনার অন্যত্র যে মামলাগুলো হয়েছে সাকসেসফুল রেভলিউশন নিয়ে, সেখানে কিন্তু পক্ষ বিপক্ষ আছে। নুসরাত আলী খান ভুট্টোর মামলা আছে, ঠিক আছে? তা এই যে বিষয়গুলো আছে, এই জায়গাটা কিন্তু একাডেমিক আলোচনা। এখন আপনি যদি বিপ্লব বলেন তাহলে এক ধরনের, আপনি যদি নিজেকে বিপ্লবী হিসেবে প্রকাশ করেন তাহলে এক ধরনের, আপনি যদি নিজেকে সফল অভ্যুত্থানকারী বলেন। আপনাকে আমি 4টা প্রশ্ন করেছি, আমাদের 10 মিনিটের মতো সময় আছে। আপনি কিন্তু জি, আমি শেষ করে ফেলবো। এই জায়গাগুলো আমাদের দর্শকরা হয়তো শুনতে চাইবে যে আপনি বিপ্লবী কিনা, আপনি অভ্যুত্থানকারী কিনা, আপনাকে সংবিধান মানতে হবে কিনা, সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে কিনা। এগুলো সবকিছু নির্ভর করে আপনি নিজেকে কিভাবে প্রকাশ করছেন সেভাবে। এখানে আমার অনেক কিছু বলার আছে, এটা নিয়েই পুরো একটা অনুষ্ঠান করা যেতে পারে, কিন্তু আমরা একেবারে ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি থেকে শুরুতেই কিন্তু সাংবিধানিক পথেই আমরা গেছি। সুতরাং সংকট তৈরি হলে সেটা সাংবিধানিক সংকট তৈরি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিএনপি রাষ্ট্রপতির প্রতি কোনো মোহ দেখায়নি, আপনাকে এটা বুঝতে হবে। ব্যক্তি রাষ্ট্রপতির প্রতি বিএনপির কোনো আলাদা অনুরাগ এটা কিন্তু নেই। এই রাষ্ট্রপতি যে আপনার একটা রেজিমের রাষ্ট্রপতি, ফ্যাসিবাদের রাষ্ট্রপতি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই ব্যক্তি ফ্যাসিবাদের লোক, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই ব্যক্তি ডিজার্ভ করে না এখানে থাকা, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের যে আজকের অ্যাডমিনিস্ট্রেশন, সে ধারাবাহিকতা, এই অ্যাডমিনিস্ট্রেশনের আপনার যে শুরুটা, সেই শুরুটা সাংবিধানিক পথে। আমি আবারও বলছি, সেই শুরুটা তারাই কিন্তু সাংবিধানিক পথে গেছেন। তারা কিন্তু
রাষ্ট্রপতির কাছ থেকে, এখানে ব্যক্তি চুপ্পুর কথা বলছি না, রাষ্ট্রপতির কাছ থেকে তারা শপথ গ্রহণ করেছেন, ওথ নিয়েছেন, তারা সেই পদটাতে গেছেন। এখন আবার তাদের দিক থেকেই হয়তো একটা অংশ দাবি করছে যে ঠিক আছে তাকে তাড়াতে হবে, সরাতে হবে। তাকে তাড়ালেও এই রাষ্ট্রের কিছু হবে না, তাকে না তাড়ালেও কিছু হবে না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু যখন একটা রাজনৈতিক দলের দৃষ্টিকোণ থেকে আপনি দেখবেন, যখন আপনি একটা ডিসিশন মেকারের দৃষ্টিকোণ থেকে দেখবেন, তখন কিন্তু মাঠের দর্শক হলে চলবে না। শুধু এইটুকু বলে আজকে ছেড়ে দিই। তারপরে আপনি যেটি বলেছেন, কেন দেশ স্বাধীন হওয়ার পরে আমরা ঝাঁপিয়ে পড়লাম না, ঝাঁপিয়ে চলে গেলাম না দেশে, এই জায়গাটাতে দুটো কনফ্লিক্টিং অপিনিয়ন আছে। এই দুটো অপিনিয়নই কিন্তু রেসপেক্ট ডিজার্ভ করে। এই জন্যে 5 তারিখে যখন শেখ হাসিনা পালিয়ে যায়, সেদিনই কিন্তু বিপ্লবী সরকার ক্ষমতা নেয়নি, বাংলাদেশে কোনো বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়নি। 8 তারিখে বাংলাদেশে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেটা সাংবিধানিক শপথের মাধ্যমে। আপনি বোঝার চেষ্টা করেন। এখন আপনি নিজেই বলেছেন 3 দিন রাষ্ট্র চলেছে হয়তো সেনাবাহিনীর মাধ্যমে। যেভাবেই চলুক, তাহলে আপনি ঝাঁপিয়ে পড়বেন, কোথায় ঝাঁপিয়ে পড়বেন? এই প্রশ্নটা তো আছে, তাই না? সেগুলো যদি আপনি নির্বুদ্ধিতার পরিচয় দেন, তাহলে সেই নির্বুদ্ধিতার খেসারত শুধু একজন মানুষ জনাব তারেক রহমানকে দিতে হবে না। কতজন মানুষকে দিতে হবে? 18 কোটি মানুষকে দিতে হবে। তারেক রহমানের মতো একজন ম্যাচিউরড পলিটিশিয়ান এখানে সেখানে যে কেউ যে কোনো বক্তব্য রেখে দিল, যে কোনো আবেগ উদ্গীরণ করে দিল ভেতর থেকে, সেটাতে ভেসে যাবেন। আমি মনে করি এটা হওয়ার কোনো সুযোগ নেই। আমি আশা করি এই জায়গাটা বোঝাতে পেরেছি। তারেক রহমান তো দেশে আজকে 2 দিন ধরে, এই জায়গাটা বোঝাতে পারেন না আপনি টেকনিক্যালি। না, তাহলে আমি বলে দিই, আরেকটু বলি। জনাব তারেক রহমান তো 2 দিন ধরে এদেশে নেই। জনাব তারেক রহমান 15 বছরের উপরে এদেশে, তাই তো? তাহলে 15টা বছর ধরে যেহেতু এদেশে তিনি আছেন, এখান থেকে বাংলাদেশে নেতৃত্ব দিয়েছেন, জাতীয়তাবাদী দলকে চালিয়েছেন, মানুষকে আশা আকাঙ্ক্ষা দেখিয়েছেন, মানুষের সাথে সম্পৃক্ত তো হয়েছেন তিনি ইউকেতে থেকে। অনেকেই তো অনেক সময় অনেক কথা বলেছে, কিন্তু একটা দলকে সর্বোচ্চ জনপ্রিয়তা নিয়ে যাওয়ার জায়গাটি তারেক রহমান করেছেন। এই কথাটা যদি আপনি অস্বীকার করেন, তাহলে তো আপনার সাথে আমার মিলবে না। বাংলাদেশে আজকে সেটা কেউ অস্বীকার করছে না। আমি শুধু কথার ফোর্স দেওয়ার জন্য, আপনি যেভাবে ফোর্স দিয়ে কথা বলেন, সেই ফোর্সটাকে রক্ষা করার জন্য আমি এই কথাটা বললাম, যে আমি যদি সেটা না মানি তাহলে হবে না। বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এখানে আপনাকে একটু খেপিয়ে দিই। আপনি কি মনে করেন, আমি কিন্তু আজকে পুরো অনুষ্ঠানের কথাটা বলি না, আমার প্ল্যান ছিল প্রথম থেকে বলেন, যে ওইখানেও কি যে তারেক রহমানের আশেপাশে কিছু সিন্ডিকেট আছে, ওদের হাতটাই বড় করে দেখলো আপনাদের অনেকের চেয়ে বেশি, যে ওনাকে ডিসিশন নিতে দিল না, যে এটা টোটালি অপ্রাসঙ্গিক। এটা বক্তব্যটা আপনি যেমন আমাকে খেপিয়ে দিতে চেয়েছিলেন, আমিও আপনাকে খেপাচ্ছি, কারণ এটা আসলে কোনো প্রাসঙ্গিক না। আমি বলছি ভিন্ন কথা। এগুলো কিন্তু গ্রামারের কথা, একাডেমিক কথা অনেক ক্ষেত্রে। যে আপনি দর্শক হিসেবে কি চাইলেন, এটাই সবসময় কিন্তু মুখ্য হবে না। আবার কখনো কখনো আপনি দর্শক হিসেবে যা চান, ওয়াসিম আকরাম কিন্তু সেটা করবে। কিন্তু আপনি ক্যাপ্টেন্সি ভিন্ন বিষয়। এখন আমি যেটা বলতে চাচ্ছি, যে তিনি তৎক্ষণাৎ একেবারে দেশে গিয়ে উঠে যাননি, এটা আমার মনে হয় না যে কোনো আপনি এটাকে ভুলভাবে রূপায়িত করে উপস্থাপন করবার কোনো সুযোগ আছে। কিন্তু 15-16 বছরের দেশে, সুতরাং ওনাকে কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো বিবেচনা করেই সেভাবে যেতে হবে। সুতরাং এই জায়গাটা 100% কারেক্টলি তিনি ডিসিশন নিয়েছেন, একজন স্ট্রং ম্যাচিউরড ক্যাপ্টেন হিসেবে। এটা আমার মতো দর্শকের মতো উনি আচরণ করেননি। এখন আপনি যে জিজ্ঞেস করলেন যে আইনি যে বিষয়গুলো সেগুলো কি সঠিকভাবে চলছে কিনা, আমি ব্যক্তিগতভাবে মনে করি আইনি বিষয়গুলো হয়তো কিছুটা স্লো চলছে। আমি আবারও বলি, যে আমি প্রথম যে কথাটা বলেছিলাম, স্লো চলছে, যে বিষয়টা আমি নিজেই পছন্দ করছি না। আইনি বিষয়গুলো, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা প্রতিটি মামলা মিথ্যে। আপনি মিথ্যে মামলার আবার এখানে এত প্রসিজিওর কি, মিথ্যে মামলার এত ছলাকলা কি? এবং এই আসিফ নজরুল বলেছিলেন, আমি নিজে দেখেছি ক্লিপটা, একটা বেশ কিছু আইনজীবীদের মাঝখান থেকে, যে ফিউ উইকস এগো, যে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাজাপ্রাপ্ত লোকদের সাজা ওনারা মাফ করতে পারবেন না, আপনি যদি
একটু রিকল করেন। আপনি এইসব ব্যাপার নিয়ে একটু খোলাখুলি কথা বলছেন। আমাদের 4 মিনিট সময় আছে, এর ভিতরে আপনাকে খালেদা জিয়াকে কভার করতে হবে। গো হ্যাঁ, জি আমি শেষ করে ফেলবো। আমি ভুলে যাইনি, সেজন্য আমি বলেছি আসিফ নজরুলের অনেক কথার সাথে তো আমার কিন্তু দ্বিমত আছে, এবং খুব স্ট্রং দ্বিমত। আমি যে ওনার খুব একটা বড় ফ্যান তাও কিন্তু না, কিন্তু উনি একজন সৎ মানুষ, সাহসী মানুষ, আমি নিজে থেকে দেখেছি। সুতরাং সেই জায়গাটা আমি প্রশংসা করেছি, এবং সুইজারল্যান্ডে পোকামাকড়গুলো যেটা করেছে সেটাকে আমি তুচ্ছভাবে উড়িয়ে দিয়েছি। সেই জায়গাটা কিন্তু আসিফ নজরুল সাহেবের অনেক কনসেপ্ট ফিলোসফির সাথে আমার কিন্তু সমর্থন নেই। কেন সমর্থন নেই? কারণ আমি জানি যে উনি যেটা করছেন সেটা সঠিক না। এখন তারেক রহমান বা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, একই সাথে লক্ষ লক্ষ আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে, বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে, ফলস, ফেক, ফ্যাব্রিকেটেড, ইউনুস অ্যাডমিনিস্ট্রেশনের বোঝার জন্যে, অনুধাবন করবার জন্যে, এর উপর কাজ করবার জন্যে এত সময়ের প্রয়োজন হয় না। আমি নিজে একজন আইনজীবী, এবং একটুখানি বলতেই হচ্ছে শুধু প্রাসঙ্গিক ভাবে, আমার রেজাল্ট অনেক ভালো ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যুক্তরাজ্যে। বাংলাদেশিদের ভেতরে আমি সর্বোচ্চ মার্কস নিয়ে ব্যারিস্টার হয়েছি সেই সময়টাতে। আমরা যে বুঝি না তা, আসিফ নজরুল সাহেব যদি মনে করেন যে এটার জন্য বছরের পর বছর যাবে, নো। 21শে আগস্ট থেকে প্রত্যেকটা মামলা মিথ্যা, প্রত্যেকটা মামলা সাজানো, আসিফ নজরুল এই জায়গাটাতে আমি বলছি না, আসিফ নজরুল কঠোর বিরোধী ছিলেন এই ফ্যাসিস্টদের বহু বছর ধরে। এই জায়গাটা জানেন, এই জায়গাটাতে সমন্বয় নিয়ে কাজ করতে হবে। অ্যাটর্নি জেনারেল কিন্তু আমাদেরই মানুষ, আমরা একসাথেই কিন্তু অ্যাডভাইজার হয়েছিলাম তারেক রহমানের, তিনি আমাদেরই সহকর্মী। সমন্বয় কেন হচ্ছে না? আমি এই অনুষ্ঠানের মাধ্যমে অ্যাটর্নি জেনারেল আসাদ ভাই আমার খুব প্রিয় ব্যক্তি, অত্যন্ত মেধাবী, টপ ক্লাস লয়ার। আমি আশা করব, এবং সম্প্রতি আমার সাথে বেশ কয়েকজন সিনিয়র আইনজীবীর সাথেও বসার সুযোগ হয়েছিল, তাদেরকে আমি জিজ্ঞেস করছি কেন এটা দেরি হচ্ছে কেন, তারা বলছে কাজ চলছে। আমি বলে দিচ্ছি, আমি অনুরোধ করছি কাজটা যেন একটু আল্লাহর ওয়াস্তে দ্রুত হয়। এবার আসেন তারেক রহমান কেন এখনো যাচ্ছেন না, এই প্রশ্নটা তো ছিল। এরপর লাস্ট আমি আমাদের ম্যাডাম সম্পর্কে বলবো, কেন তিনি এখনো যাচ্ছেন না। 15-16 বছর তারেক রহমান যখন যাননি, তখনও কিন্তু এটা অনেকেই বলেছে তিনি কেন দেশে যাচ্ছেন না, তিনি কেন ফেস করছেন না, বলেছে না? তো তখন কি আপনি চেয়েছিলেন যে তিনি যাবেন? ন্যায় বিচার ছিল দেশে? আপনি কোন জাজের কাছ থেকে, সুপ্রিম কোর্টের কোন বিচারকের কাছ থেকে আপনি ন্যায় বিচার পেতেন? আপনাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে, আপনি জানেন, আপনি ওখানে যাবেন? তারপরে শারীরিক চিকিৎসার ব্যাপার ছিল, রাজনৈতিক ব্যাপার ছিল, সবকিছু মিলিয়ে উনি যাননি। তো এখন তাহলে এতদিন তিনি ন্যায় বিচার পাবেন না, এই তো আমাদের একটা সন্দেহ ছিল, আশঙ্কা ছিল, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতাম, এবং এটাই হতো যে তিনি ন্যায় বিচার পেতেন না, তার উপর অন্যায় করা হতো, তাকে আপনার মেরেও ফেলা হতে পারত তিনি যদি শেখ হাসিনার সময় বাংলাদেশে যেতেন। কারণ হচ্ছে বাংলাদেশে জাতীয়তাবাদী নেতা হিসেবে জনাব তারেক রহমানের যে ইমেজ তৈরি হয়েছে, মানুষের ভেতরে যেভাবে উনি স্থান করে নিয়েছেন, একটা গোটা দেশের নেতৃত্ব দেবার জন্য তিনি যেভাবে তৈরি হয়েছেন, আপনি কি মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ ভূখণ্ডের যারা শত্রু দেশে এবং বিদেশে, তারা সেটা সহ্য করত? জনাব তারেক রহমানকে তারা বাঁচিয়ে রাখতো? তাহলে সেই সময়টাতে আমরা গেলাম না। এখন প্রশ্ন হচ্ছে, এখন তো সুসময়, এখন তো তারা নেই, কেন তিনি দৌড়ে চলে যাচ্ছেন না, প্লেনের টিকিট নিয়ে চলে যাচ্ছেন না? জনাব ব্যারিস্টার সাহেব, আমরা টাইম শেষ, আমরা নিউজে যাব, আপনার 1 মিনিট সময় আছে। খালেদা জিয়া 1 মিনিটে এই কথাটা আমাদের দর্শকরা শুনতে চায়। দেখেন, এই যে আপনার তারেক রহমানের যাওয়ার যে ব্যাপারটা, উনি নিজে ন্যায় বিচারের কোনো বাড়াবাড়ি হোক এটা চান না। আমি আপনাকে বলছি, ন্যায় বিচারে বাড়াবাড়ি না। আজকে তারেক রহমান বাংলাদেশের মাটিতে নামবেন, তখন সমস্ত আদালত উনার পক্ষে জয়গান শুরু করে দেবেন। তখন অনেকেই বলবে এই যে তারেক রহমান আদালতকে প্রভাবিত করছে। উপযুক্ত একটা সময় থাকবে, ন্যায়সঙ্গত একটা প্রক্রিয়ার মাধ্যমে উনি খালাস পাবেন, উনি দেশে ফিরে যাবেন, উপযুক্ত একটা সময়। ম্যাডাম তার চিকিৎসার জন্য কখন আসবেন না আসবেন একেবারে পুরোপুরি এটা ম্যাডামের পরিবারের বিষয়, এটা দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের আলোচনার বিষয়, এটা আমার মতো ক্ষুদ্র ব্যক্তির পক্ষে বলা সম্ভব না। আমি শুধু এটুকুই বলতে পারি যে এই জাতিকে দেবার মতো আরো অনেক কিছু আছে এই মহিষী নারীর। তিনি ভালো থাকবেন, তিনি সুস্থ থাকবেন, তিনি আমাদের কাছে ফিরে যাবেন, তিনি আবার নেতৃত্ব নেবেন, অপেক্ষায় আছি।
বেগম খালেদা জিয়া, তারেক রহমান। আপনাকে অভিনন্দন জানিয়ে আমাদের ছেড়ে দিতে হচ্ছে, নিউজ চলে যাবে। আপনাকে অসম্ভব ধন্যবাদ ব্যারিস্টার আবু সায়েম, আপনি চমৎকার বলেছেন। ইউ ফায়ার্ড আপ হোল টক শো টুডে। আর আপনাকে ম্যাডামের কথা দিয়ে আপনি শেষ করেন, হুইচ ওয়াজ ভেরি নাইস। এখানে আমরা শেষ করছি। আপনাকে আরেকবার আমি 1 ঘন্টার ঝুলি নিয়ে আসবো ইনশাআল্লাহ ভেরি সুন। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন। দর্শক, আমরা এখানে শেষ করতে হচ্ছে। আল্লাহ হাফেজ।